বাঁকুড়ার কর্মী সভা থেকে বিজেপি সিপিএম কংগ্রেসকে একযোগে তো ফের খেলা হবে স্লোগান ছিলাম আছি থাকবো বললেন মমতা। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহেগল হোসেনের ডোমকলের বাড়িতে সিবিআই, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বকটুই কাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেন সহ 25 জনের জামিন নামঞ্জুর, ফের জেল হেফাজতের নির্দেশ রামপুরহাট আদালতের। দুই বাংলায় শুরু মিতালি যাত্রা, নিউ জলপাইগুড়ি থেকে সীমান্ত পেরিয়ে মিতালি এক্সপ্রেস ঢাকায়, দিল্লির রেল ভবনে ভার্চুয়াল উদ্বোধন। বিদ্যুৎ ব্যবস্থা থেকেও দীর্ঘদিন বিদ্যুৎ বিভ্রাটের জেরবার গোপীবল্লভপুরের একাধিক গ্রামের মানুষ, প্রতিবাদে পথ অবরোধ। রিয়ালিটি শো এর নামে 2,50,000 টাকার প্রতারণার অভিযোগ, পুরুলিয়ার মানবাজার থেকে গ্রেফতার 2। চাহিদা কমেছে বাঁশের কঞ্চির ঝুড়ির, বিক্রি কমে আর্থিক ক্ষতির মুখে দেগঙ্গা, আমডাঙ্গা, হারোয়ার কয়েক হাজার ঝুড়ি ব্যবসায়ী। প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে রবীন্দ্র সদনে গান স্যালুট শেষ, শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, কেকের পরিবারের পাশে মমতা। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি টুঙ্কি। শুরু করছে জেলার সারাদিন। বিধানসভা ভোটে জেলার বেশ কিছু আসনে তৃণমূলের হাতছাড়া হওয়ায় তার মন খারাপ হয়েছিল। বুধবার বাঁকুড়ার সভায় খোলাখুলি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার দাবি, জঙ্গলমহলের অন্যান্য অংশের মতো একসময় রক্তে ভেসে যাওয়া বাঁকুড়ার বেশ কিছু এলাকায় এখন শান্তির পরিবেশ ফিরেছে। সভায় এদিন তৃণমূল সুপ্রিমোর ভাষণের শেষে ফের শোনা গেল খেলা হবে স্লোগান। কংগ্রেস সিপিএম কে বিজেপির দালাল বলে আক্রমণ করেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে বাঁকুড়া জেলার বেশ কিছু আসনে পরাজিত হয়েছিল তৃণমূল। দলের ওই ফলাফলে তার মন খারাপ হয়েছিল। বুধবার বাঁকুড়ার সভায় জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মন খারাপ হয়েছিল বাঁকুড়ায় যখন আমি জিতিনি, মাত্র 4টে অ্যাসেম্বলি সিট পেয়েছি আমরা। বাঁকুড়ায় পার্লামেন্টেও জিতিনি, বিষ্ণুপুরে পার্লামেন্টেও জিতিনি, পুরুলিয়ায় লাস্টবার পার্লামেন্টেও জিতিনি। তা সত্ত্বেও আমাদের গভর্নমেন্ট এসছে। নিশ্চয়ই আমাদের কর্মীদের কোথাও ভুলভ্রান্তি ছিল, অথবা বিজেপির অপপ্রচারের কাছে আমরা মাথা নত করে দিয়েছিলাম, তাই হয়তো আপনারা আমাদের ভুল বুঝেছেন। কিন্তু আমি আপনাদের বলতে পারি, বিজেপি জেতার পর থেকে আজ পর্যন্ত আপনাদের জন্য একটা কাজ করেছে, এলাকায় দেখতে পান, কোনো দেখতে পাবেন না, তার চেহারা পর্যন্ত দেখা যায় না। তৃণমূলের শাসনেই জঙ্গলমহলের অন্যান্য অংশের মতো একসময় রক্তে ভেসে যাওয়া বাঁকুড়ার বেশ কিছু এলাকায় এখন শান্তির পরিবেশ ফিরেছে, দাবি মুখ্যমন্ত্রীর। যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মেদিনীপুর একদিন রক্তে ভেসে থাকতো, মানুষ ভয় পেত রাস্তায় বেরোতে, মাওবাদীদের হামলায় জঙ্গলমহলটা আমার অরণ্য সুন্দরী, জঙ্গল সুন্দরী রক্তে পুরো ভেসে গিয়েছিল। সেই বাঁকুড়ায় শান্তি ফিরে এসছে, সেই পুরুলিয়ায় শান্তি ফিরে এসছে, সেই ঝাড়গ্রামে শান্তি ফিরে এসছে। এর জন্য প্রশাসনের যেমন ভূমিকা আছে, আমার দলীয় কর্মীদেরও ভূমিকা আছে, সাধারণ মা মাটি মানুষ, সাধারণ মা ভাই বোনেদেরও অনেক ভূমিকা আছে, এটা মনে রাখবেন। বিধানসভা ভোটের পর তৃণমূল নেত্রীর ভাষণে আবার শোনা গেল খেলা হবে স্লোগান। কংগ্রেস সিপিএম বিজেপিকে দালাল বলেও আক্রমণ করেন তিনি। খেলা হবে, খেলা হবে, আবার হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। বিজেপি দেশ থেকে বিদায় নাও। 100 দিনের টাকা পাচ্ছে না কেন? বিজেপি জবাব দাও। 100 দিনের টাকা গেল কোথায়? বিজেপি জবাব দাও। বিজেপি দালাল সিপিএম কংগ্রেস দূর হাঁটো। কর্মীদের উদ্দেশ্যে তার নির্দেশ, আর ঘরে বসে থাকবেন না, এবার মানুষের কাছে যান, তাঁদের পাশে থাকুন। কে কোথায় কি পাচ্ছে না তার খেয়াল রাখুন, কৃষকদের সাহায্য করুন, আদিবাসীদের সঙ্গে থাকুন। কলকাতা টিভি। বিজেপিকে এবার শকুনের সঙ্গে তুলনা করলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার বাঁকুড়ার সভায় কর্মীদের জন্য তার নির্দেশ, আগামী 5-6 জুলাই প্রতিটি ব্লকে, ওয়ার্ডে বা পঞ্চায়েত এলাকায় মিছিলে স্লোগান দেবেন, হয় 100 দিনের টাকা দাও, নয়তো নরেন্দ্র মোদী বিদায় নাও।
নোটবন্দি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তাঁর হুঁশিয়ারি, বাতিল নোটের হিসাব নিয়ে মানুষের আদালতেই জবাব দিতে হবে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এবার বিজেপিকে শকুনের সঙ্গে তুলনা করলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার বাঁকুড়ায় কর্মী সভায় তিনি বলেন, 100 দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। আগামী 5 এবং 6 জুলাই প্রতিটি ব্লকে, ওয়ার্ডে বা পঞ্চায়েত এলাকায় কর্মীরা মিছিল করবেন আর স্লোগান দেবেন, হয় 100 দিনের টাকা দাও, নয়তো নরেন্দ্র মোদী বিদায় নাও। একটা পার্টি জুটেছে বিজেপি, অপদার্থ পার্টি ভারতবর্ষের, শকুনির মতো বসে থাকে, কখন কে মারা যাবে আর শকুনি সেটা খেতে আসবে। 5 তারিখ 6 তারিখ সব বুথে বুথে মিছিল করবেন, সব ব্লকে ব্লকে মিছিল করবেন, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করবেন, বলবেন বিজেপি 100 দিনের টাকা দাও, নইলে তোমরা বিদায় নাও। নরেন্দ্র মোদী 100 দিনের টাকা দাও, নইলে তোমরা বিদায় নাও। নোটবন্দি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তার হুঁশিয়ারি। বাতিল নোটের ব্যাপারে রিজার্ভ ব্যাংকই জানাচ্ছে, সব কালো টাকা সাদা হয়ে গিয়েছে, মানুষের আদালতেই এর জবাব দিতে হবে। আর নোটবন্দির টাকা, অরিজিনাল টাকা গেল কোথায়? কেন আজকে ভেজালে ভর্তি হয়ে গেল? নরেন্দ্র মোদী জবাব তোমায় দিতে হবে, অমিত শাহ জবাব তোমায় দিতে হবে। কয়লা বা গরু পাচারের মতো কেলেঙ্কারির নাম করে অন্যায়ভাবে ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে, অভিযোগ তৃণমূল নেত্রীর। কলকাতা টিভি। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। ফের সিবিআই তলব অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে ডেকে পাঠানো হলো তাকে। বুধবারই বীরভূমের জেলা তৃণমূলের সভাপতির দেহরক্ষী সেহগাল হোসেনের বাড়িতে যায় সিবিআই। গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে সিবিআই তলবে হাজিরা দিতে পারেননি বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণে আরও সময় চেয়েছিলেন তিনি। এরই মাঝে ফের ডেকে পাঠানো হলো তাকে। আগামী বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বীরভূমের তৃণমূল নেতাকে। তবে এবার ভোট পরবর্তী হিংসা মামলায় ডেকে পাঠানো হয়েছে তাকে। এদিকে বুধবারই বীরভূমের জেলা তৃণমূলের সভাপতির দেহরক্ষী সেহগাল হোসেনের বাড়িতে যায় সিবিআই। মুর্শিদাবাদের ডোমকলের ইকবাল নগরে সেহগালের গ্রামের বাড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধি দল। সূত্রের খবর, পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুদিন আগে দুর্গাপুর থেকে বোলপুর ফেরার পথে ইলামবাজারে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় অনুব্রত দেহরক্ষী সেহগাল হোসেনের মেয়ে এবং এক দেহরক্ষীর। সেই ঘটনা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করতেই সিবিআই এর কর্তারা ডোমকলে যান বলে সূত্রের খবর। এর আগে গরু পাচার মামলায় বেশ কয়েকবার বীরভূমের তৃণমূল নেতাকে ডেকে পাঠানো হলেও হাজিরা দেননি তিনি। পরে মে মাসের মাঝামাঝি স্বেচ্ছায় সিবিআই এর কাছে হাজিরা দেন অনুব্রত। এবার ভোট পরবর্তী মামলায় তিনি হাজিরা দেন কিনা তা জানা যাবে বৃহস্পতিবারই। কলকাতা টিভি। ভোট পরবর্তী হিংসা মামলায় বৃহস্পতিবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা অনুব্রত মণ্ডলের। সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার কথা তার আগে বুধবারই কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত জানান, আগামী 3 তারিখ তার চিকিৎসকের কাছে যাওয়ার কথা। এখনো তিনি সম্পূর্ণ সুস্থ নন। শরীর কেমন আছে? বকটুই কাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেন সহ 25 জনের জামিন নামঞ্জুর করল আদালত। ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো বুধবার। এদিন আনারুল হোসেন সহ 25 জনকে রামপুরহাট আদালতে তোলার দিন ছিল। অভিযুক্তদের জামিনের আবেদন করেন আইনজীবীরা। সেই আবেদন নামঞ্জুর করেন রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারপতি। আগামী 15 জুন ফের এই মামলার শুনানি হবে। জজ কোর্টেও আনারুল সহ 5 জনের জামিনের আবেদন করা হয়েছে। 3রা জুন সেই মামলার শুনানি। বকটুই কাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেন সহ 25 জনের জামিন নামঞ্জুর করল আদালত। ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো বুধবার। এদিন আনারুল হোসেন সহ 25 জনকে রামপুরহাট আদালতে তোলার দিন ছিল। অভিযুক্তদের জামিনের আবেদন করেন আইনজীবী। সেই আবেদন নামঞ্জুর করেন রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারপতি। আগামী 15 জুন ফের এই মামলার শুনানি।
দুই বাংলার মধ্যে শুরু হলো মিতালি যাত্রা। বুধবার নিউ জলপাইগুড়ি থেকে সীমান্ত পেরিয়ে মিতালি এক্সপ্রেস পৌঁছলো ঢাকায়। দিল্লির রেল ভবন থেকে ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন এপার বাংলার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ওপার বাংলার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুই বাংলার মধ্যে রেল যোগাযোগে খুশি যাত্রীরা। শুরু হলো ভারত বাংলাদেশের মিতালি যাত্রা। এদেশের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সীমান্ত পেরিয়ে ঢাকায় পৌঁছবে মিতালি এক্সপ্রেস। এবার থেকে প্রতি বুধ ও রবিবার ছুটবে এই আন্তর্জাতিক ট্রেন। প্রথম যাত্রার দিন নিউ জলপাইগুড়ি স্টেশনে হাজির ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা, জলপাইগুড়ির সাংসদ সহ প্রশাসনিক কর্তারা। ট্রেনের এসি কেবিন বার্থের ভাড়া 4,905 টাকা, এসি কেবিন চেয়ার কারের ভাড়া 3,805 টাকা, এসি চেয়ার কারের ভাড়া ধার্য হয়েছে 2,707 টাকা। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা স্টেশনের দূরত্ব 595 কিলোমিটার। এর মধ্যে 69 কিলোমিটার ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত। ভারত বাংলাদেশ ট্রেন সার্ভিস এটা 3 নম্বর ট্রেন সার্ভিস আফটার মৈত্রী আর বন্ধন মিতালি সার্ভিস। মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি টু ঢাকা ক্যান্টনমেন্ট ডাইরেক্ট, মাঝখানে কোনো স্টপেজ নেই। এই ট্রেন আমরা 2 বছর আগেই ইনঅগারেট করেছিলাম, বাট কোভিডের সময় জন্য চালাতে পারিনি। তো এখন আফটার কোভিড শেষ হওয়ার পরে এখন আমরা এই ট্রেনটাকে চালিয়েছি, অ্যান্ড ইট ইজ ওয়ান স্টেপ ফরওয়ার্ড ইন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ। 1 থেকে 10 কোটের মিতালি এক্সপ্রেসে যাত্রীদের জন্য রয়েছে 4টি ফার্স্ট ক্লাস, 4টি চেয়ার কার মিলিয়ে মোট 8টি কোচ। ফার্স্ট ক্লাসে 36 জন ও এসি চেয়ার কারে 72 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। মিতালি এক্সপ্রেসে মোট 432 জন যাত্রী একবার যাতায়াত করতে পারবেন। প্রথম দিন অবশ্য এপার বাংলা থেকে 18 জন পৌঁছলেন ওপার বাংলায়। जो सिलीगुड़ी और ढाका के बीच की दूरी भी करीब 700 किलोमीटर कम होगा, उसमें 7 घंटे से ज़्यादा की कमी आएगी और इससे इस एरिया का आपस में जो हम दो बॉर्डर के उधर से जो आना जाना ना सिर्फ बेटर होगा बल्कि इकोनॉमिक एक्टिविटी भी बढ़ेगी, कल्चरल एक्टिविटी बढ़ेगी, सोशल एक्टिविटी बढ़ेगी। तो ये एक बड़ा ऐतिहासिक दिन है। না আগে একটু সমস্যা হতো, এখন খুব ইজি হলো, আমাদের খুব আরাম হলো আর কি। এই যে ট্রেন চালু হতে কতটা সুবিধা হলো? অনেক সুবিধা, খুব ভালো লাগছে, অনেক সুবিধা, কমফোর্টেবল জার্নি। মিতালি যাত্রার প্রথম দিন প্রত্যেক যাত্রীর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেয় রেল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে হলদিবাড়িতে পৌঁছবে মিতালি এক্সপ্রেস। অবশ্য সেখানে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না। হলদিবাড়িতে ট্রেনের লোকো পাইলট পরিবর্তন হবে। সেখান থেকেই বিজেপির হাতে ট্রেনের দায়িত্ব তুলে দেবে বিএসএফ। তারপরই ওপারের ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পাড়ি দেবে মিতালি এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। শিক্ষার পর এবার শিল্পে স্কোচ সম্মাননা পেল রাজ্য। টুইট করে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18ই জুন পুরস্কার তুলে দেওয়া হবে, এরকমটাও জানানো হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, ব্যবসায়িক ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাতেই রাজ্য সরকার 2021-এর যে স্কচ অ্যাওয়ার্ড, সেই স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে বড় শিল্প থেকে ছোট শিল্প বিভিন্ন জায়গাতে রাজ্য সরকারের যে ভূমিকা তাতে এই সম্মান তারা পাচ্ছেন, এবং 22 তারিখ এই সম্মান তাদের দিল্লিতে দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে বারবার যে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে করছিলেন যে প্রকল্পের টাকা খরচ করতে পারছেন না এবং প্রকল্পের টাকা বিভিন্ন হিসাব বহির্ভূত জায়গায় খরচ করছেন, কিন্তু যে স্কচ অ্যাওয়ার্ড তা কিন্তু অন্য কথা বলছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত রাজ্যের পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সব দিক থেকেই প্রথমের দিকে রয়েছে এবং সেই জন্য তাদের স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এবং যাতেই খুশি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে টুইট করেছেন এবং সমস্ত দপ্তরের আধিকারিকদেরও তিনি সম্মান জানিয়েছেন
এবং তাদের জন্যই যে এই বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার এগিয়ে আসছে এবং স্কচের মতো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড তারা পাচ্ছেন, তার জন্য রাজ্য সরকারের কর্মীদেরও ভূমিকার খুব ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ দেবজ্যোতি, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় চালু হলো জননী প্রকল্প। প্রসব পরবর্তী মায়েদের পুষ্টির জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এই প্রকল্পে। এদিনের অনুষ্ঠানে রাজ্যের 2 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজাকে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে। হবু ও সদ্য মায়েরা কি খাবেন কি খাবেন না, কিভাবে চলবেন, তারই পরামর্শ দিলেন রাজ্যের 2 মন্ত্রী। সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। উত্তর 24 পরগনার একটা বড় অংশের মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে ঝুড়ি ব্যবসা। গত কয়েক বছর আমফান ইয়াসের প্রভাবে ঝুড়ির বাজার ভালো ছিল না। এবছর ভালো মুনাফার দিকে তাকিয়েছিলেন ব্যবসায়ীরা, তবে চলতি বছরে আমের ফলন কম হওয়ায় ঝুড়ি বিক্রির বাজারেও মন্দা। আগামী বর্ষার বৃষ্টিতে ইতিমধ্যেই তৈরি হয়ে যাওয়া ঝুড়ি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এবছর আমের ফলন কম হয়েছে, সেই কারণে হাতে বোনা ঝুড়ির চাহিদা কম, যার ফলে অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছে ঝুড়ি ব্যবসায়ীরা। এটা আমের জন্য চাহিদা, আম যত মানে বাজারে আম গাছে যত হয় তত আর কি আমরা আমটা হলে আমরা খাওয়ার সময় পাই না, আমরা ঝুড়ি করে বানিয়ে আমাদের ঘরেতে দিয়ে আসি। এবারে খুব ভালো অবস্থা না, এবারে হচ্ছে আম হয়নি, তার ফলে আমরা মার খেয়ে যাচ্ছি। সেটা সারা বছরে আমরা হিসাবে এইদিকেই চেয়ে থাকি। হ্যাঁ, সেটা তো আমাদের হচ্ছে না। এবারে খুব বাজার খারাপ। আমরা দেখতে পাচ্ছি আমডাঙ্গা, দেগঙ্গা, হারোয়ার বিভিন্ন বাজার ঘুরে যে চিত্র আমাদের চোখে ভেসে উঠল সেটা হলো ঝুড়ি নিয়ে পসরা নিয়ে বসে আছে ব্যবসায়ীরা, কিন্তু বিক্রি নেই বললেই চলে। এর ফলে আমডাঙ্গা, দেগঙ্গা এবং হারোয়ার যেসব ঝুড়ি ব্যবসায়ীরা আছে তারা কিন্তু বিপাকে পড়েছে। এই ডোলের চাহিদা থাকে, এই ছোটো মুনকির চাহিদা থাকে, বাহারার চাহিদা থাকে, বুঝলেন, আড়ার চাহিদা থাকে, সব মালেরই চাহিদা থাকে। এখন দেখা যাচ্ছে কোনো মালের চাহিদা নেই। আম নেই, আম হলো আশা করি মাল করেছিলাম, এখন মাল নেই, তার জন্য মাল বিক্রি নেই। এখন তো বৃষ্টি হচ্ছে, তাহলে কি করবে? বৃষ্টি হচ্ছে, বুঝলেন, একটা মাল বেশি পাচ্ছি না, এবার মোটামুটি খারাপ হয়ে যাচ্ছে। মাল না বেশি টাকাটা বাড়াবো করতে, ঢেকবো কিছু, ওই মালগুলো সব ছাতা দেখি ডোলগুলো, বুঝলেন। এবার আমরা বিক্রি করে ওদের পয়সা দিই, ওরা মাল তৈরি করে আমাদের দেয়, আমরা বিক্রি করে পয়সা দিই। এবার আমাদের বিক্রি না হলে ওদের পয়সা আমরা দেবো কী করে? আমরা খুব একটা টানাটানির মধ্যেই আছি। বাজার এত মানে খারাপ, আর বিশেষ করে আমের পরিমাণ তো ঝড়ের পরে খুবই কমে গেছে, গাছ ভেঙে নষ্ট হয়ে গেছে। আর মানুষ আমের বাগান বিক্রি না হলে তাহলে তাদের সংসার চলছে না। না খুব শিল্প বন্ধ হয়ে যায়। আর এ তো হাতের শিল্প, যে মানে বাড়ির বউ ছেলে পিলে তার পড়াশুনো বাদ দিয়ে এই কাজই করে। এবং এক কথায় বলা যায় অর্থনৈতিকভাবে তারা অনেকটা পিছিয়ে পড়েছে। কিভাবে এই ঝুড়ির ব্যবসা আবার শুরু করবে তারা ভেবে উঠতে পারছে না। দেগঙ্গার থেকে ভক্তি দে, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।